সালাম আলাইকুম। ইলেকট্রিক্যাল ষষ্ঠ সেমিস্টার। তোমাদের হচ্ছে নেক্সট পরীক্ষা হচ্ছে TD1, অর্থাৎ ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1। তো এই সাবজেক্টে হচ্ছে আমরা একটা সংক্ষিপ্ত একটা শর্ট সাজেশন দিব। যদিও হচ্ছে আমরা অফলাইন ক্লাসে অনেক আগে সাজেশন দিয়েছি, বাট অনেকেই হয়তো পাও নাই। সো হচ্ছে সাজেশন যেটা দিচ্ছি এটা যদি ফলো করো, আশা করি সবাই ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। আশা করি যে এ প্লাস পাবা, এ প্লাস মার্ক 80% মার্ক তুলো, অনায়াসে তোলা যাবে আর কি। তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে 90 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টার সময়। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করি তাহলে দেখো, প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে 15টা অধ্যায় আছে আর কি। হ্যাঁ, 1 থেকে 15 অধ্যায়। তো এগুলোর মধ্যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলাই দিব একবারে শর্টকাট সাজেশন। তো এই টপিকগুলো যদি তুমি কভার করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবা আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় হচ্ছে কি বৈদ্যুতিক শক্তির পরিবহন ব্যবস্থা। আছে এখান থেকে আসলে কি আসতে আসতে পারে। আচ্ছা, আমি হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলাই একবারে বলে যাচ্ছি আর কি অধ্যায় ওয়াইজ। সো ভিডিওটা হচ্ছে A to Z ফুল দেখবা, তাহলে হচ্ছে আশা করি কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তোমার হচ্ছে ভালো একটা আইডিয়া পাবা। আচ্ছা, প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায়ে এখানে আসলে কি পড়বা। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে। স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ, স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ কোনগুলো? 0.4 কেবি, 6.6 কেবি, 3.3 কেবি, 10.5 কেবি, 15.75 কেবি, এগুলা। এরপর হচ্ছে কি বাংলাদেশকে কেন্দ্রের সময় স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ গুলা। এরপরে হচ্ছে কি দেখো, এইখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ততে আসতে পারে, সংক্ষিপ্ত অথবা রচনামূলক। বৈদ্যুতিক সিস্টেমে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করুন, অর্থাৎ জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা SLD বা সংক্ষেপে বা বলেছি কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে আর কি পাওয়ার সিস্টেমের। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে 1.3 অনুচ্ছেদে, 1.3 অনুচ্ছেদে ফিডার কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অতি সংক্ষিপ্ততে ফিডার কাকে বলে, ডিস্ট্রিবিউটর কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সংক্ষিপ্ত তো কি আসতে পারে, ফিডার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে পার্থক্য। এটা প্রায় 100%, প্রায় 100% ফিডার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে পার্থক্য সংক্ষিপ্ততে। এরপরে রচনামূলক, এই অধ্যায়ে আসলে রচনামূলক কি পড়বা দেখো, যদি তুমি অধ্যায়ে যাই, এই অধ্যায় থেকে রচনামূলক কি পড়বা, আমি একবারে শর্টকাট একটা সাজেশন দিব, এগুলোর বাইরে আশা করা যায় আসবে না আর কি। আচ্ছা, রচনামূলক হচ্ছে তোমাদের দেখো, রচনামূলক 1 নাম্বার, 1 নাম্বার যে রচনামূলকটা আছে, এই রচনামূলকটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নাম্বার রচনামূলকটা, এটা যে 1.7 অনুচ্ছেদে আছে, 1 নাম্বার রচনামূলক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো 2 নাম্বারটা, যেটা হচ্ছে কি উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনের লাইনের দক্ষতা বৃদ্ধি পায়। মানে হাই ভোল্টেজে যদি আমি পাওয়ার ট্রান্সমিশন করি তাহলে কি লাইন এফিসিয়েন্সি বৃদ্ধি পায় আর কি। এই প্রমাণটা আমরা 2টা প্রমাণই করছি ক্লাসে, এই 2টা প্রমাণ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা আছে, দেখাও যে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে কি, দেখাও যে উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে, পরিবাহীর আয়তন কম লাগে, এটা কিন্তু একই। যে 4 নাম্বার 2 নাম্বার একই প্রশ্ন। ঠিক আছে, 4 নাম্বার 2 নাম্বার একই প্রশ্ন, এবং 3 নাম্বার যেটা আমি বললাম, 3 নাম্বার যেটা, এটা হচ্ছে এটা, এই চিত্রটা। 3 নাম্বার রচনামূলক যেটা আছে, এই চিত্রটা জাস্ট তুমি একবার প্র্যাকটিস করলেই পারবা। তার মানে এই চিত্রটা হচ্ছে তোমার রচনামূলকে আসতে পারে, সংক্ষিপ্ততে আসতে পারে। তাহলে ওভারঅল এই প্রথম অধ্যায় থেকে 12 মার্কের প্রশ্ন আসবে মিনিমাম, তোমরা লিখে নাও। মিনিমাম কত মার্কের প্রশ্ন আসবে? 12 মার্ক। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায় যা যা বলছি এগুলাই করতে হবে। রচনামূলক আছে। সংক্ষিপ্ত যদি একটু অধ্যায়ের দিকে লক্ষ্য করি, সংক্ষিপ্ত তো বললাম তো একটা, যদি অধ্যায়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখো যে 1 নাম্বার যে অতি সংক্ষিপ্তটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজের সমীকরণ। এরপর যে এই প্রথম পৃষ্ঠার যে, এই অধ্যায়ের প্রথম যে পৃষ্ঠাটা যে ছিল, যে ট্রান্সমিশন, বিভিন্ন ট্রান্সমিশন ভোল্টেজ গুলা, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে যে জেনারেটিং ভোল্টেজের কথা তো বললাম। এগুলাই, এর বাইরে আর কিছু লাগবে না। আর এই যে সংক্ষিপ্ত একা, এটা একটু দেখে নিও। আর এটা তো বলছি ফিডার ডিস্ট্রিবিউটরের পার্থক্য। তাহলে এই অধ্যায় থেকে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, শেষ। তাহলে 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় কি পড়া লাগতে পারে দেখো। 2 নম্বর অধ্যায়ে তোমাদের হচ্ছে এখানে 2 ক্যাটাগরির ম্যাথ আছে, একটা হচ্ছে কেলভিনের সূত্রের সাহায্যে ম্যাথ, আর একটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে বিভিন্ন পদ্ধতি ইউজ করে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর যে সাশ্রয়, পাওয়ার ফ্যাক্টর সাশ্রয় করার জন্য আমরা নর্মালি যে 3 ধরনের পদ্ধতি আছে, এই ক্যাপাসিটর ভ্যাঙ্কিং পদ্ধতি, তারপর হচ্ছে কি ফেজ অ্যাডভান্সার পদ্ধতি, সিক্রোনাস মোটর, এই পদ্ধতিগুলো দেওয়া হচ্ছে কি আমরা কি করি, পাওয়ার ফ্যাক্টর যে ডেভেলপ করি আর কি।
তো এই ক্যাটাগরির ম্যাথ আছে পাওয়ার ফ্যাক্টর রিলেটেড, আর হচ্ছে তোমার এই কেলভিনের সূত্রের। তাহলে কেলভিনের সূত্রের এই প্রমাণটা আসতে পারে তোমার হচ্ছে কি সংক্ষিপ্ততে আসতে পারে এই প্রমাণটা, ঠিক আছে, এই প্রমাণটা সংক্ষিপ্ততে আসতে পারে। আচ্ছা, আমি যদি সরাসরি একটু এর দিকে চলে যাই, অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখি, এই অধ্যায় থেকে আসলে কি আসতে পারে। আচ্ছা, তোমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত এটা কারিগরি লস, এটা চাকরি পরীক্ষা আসে অনেকবার। এরপর হচ্ছে তোমাদের এই একাডেমিক পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট এটা। এরপর হচ্ছে কি কি পদ্ধতিতে পারফেক্ট উন্নতি করা যায়, তিনটা পদ্ধতি: ক্যাপাসিটর ভ্যাঙ্কিং পদ্ধতি, সিক্রোনাস কন্ডেন্সার, আর হচ্ছে কি ফেজার বেঞ্চার। এরপর হচ্ছে কেলভিনের মিতব্যয়ী সূত্র 1 2 4। তারপর হচ্ছে 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়টাই অতি সংক্ষিপ্ত, এই কয়টাই যে কয়টা দেখাইছি এগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না, এই কয়টাই, ঠিক আছে। এবার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি, এটা একটু দেখে নিও। 18 নম্বর পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি, পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। এরপর হচ্ছে দেখো সংক্ষিপ্ত দুই সিস্টেম লসের কারণ সমূহ লিখো। তারপর হচ্ছে এই যে মিতব্যয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই অধ্যায় থেকে আসলে সংক্ষিপ্ত এবং হচ্ছে অতি সংক্ষিপ্ত যা বললাম, আর রচনামূলক এই অধ্যায় থেকে কি আসবো, রচনামূলক এই অধ্যায় থেকে ম্যাথ আসবে, কি আছে ম্যাথ হচ্ছে দুই ক্যাটাগরির ম্যাথ। একটা হচ্ছে তোমার কেলভিনের সূত্র রিলেটেড ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট, দুইটা থেকে একটা ম্যাথ আসবে। এই যে কেলভিনের সূত্র রিলেটেড একটা ম্যাথ করতে হবে, তুমি আমরা অফলাইন ক্লাসে করেছি, তো এই কেলভিনের সূত্র রিলেটেড এই ম্যাথ গুলার থেকে একটা ম্যাথ জাস্ট তুমি প্র্যাকটিস করবা। এটা মেইনলি হচ্ছে কি তোমার ভেরিয়েবল কস্ট, আর হচ্ছে কি তোমার এই আমরা যে কেলভিনের যে সূত্র যেটা আছে এই সূত্রটা জাস্ট কন্ডিশন ধরে এই ম্যাথটা আমরা করে ফেলি আর কি। বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ আর হচ্ছে কি ভেরিয়েবল কস্ট ইকুয়াল, এটা ধরে জাস্ট এই ম্যাথটা করা হয় আর কি। তো এই অধ্যায় থেকে একটা ম্যাথ এই পার্ট থেকে 2.3 থেকে একটা ম্যাথ আসতে পারে, যদি না আসে তাহলে এইখান থেকে একটা ম্যাথ আসবেই। এগুলো আমরা অনেক আগেই করছি, ঠিক আছে। এই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ গুলো যে 2.9 এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে কেলভিন, এই দুইটা থেকে একটা ম্যাথ আসবেই। মানে এই অধ্যায় থেকে তোমার একটা রচনামূলক অর্থাৎ একটা ম্যাথ আসবে, মিনিমাম একটা ম্যাথ আসবে। আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যা বলছি এগুলাই, এখান থেকে রচনামূলক থিওরি টাইপের কোনো প্রশ্ন আসবে না, দুইটা থেকে একটা ম্যাথ আসবে। আচ্ছা, 3 নম্বর অধ্যায় একবারে শর্টকাট একটা অধ্যায়। ওভারহেড লাইনের সাপোর্ট, ওভারহেড লাইনে কি কি সাপোর্ট থাকে আমরা জানি, পুল থাকে অর্থাৎ পুল বা টাওয়ার, তারপর হচ্ছে কি ক্রস আর্ম, তারপর ইনসুলেটর, যেগুলো মেইন কন্ডাক্টিং ওয়্যার। তো এই বিষয়গুলো আর কি, মানে একটা ওভারহেড লাইনে কি কি থাকে এই বিষয়গুলো একটু জানতে হবে। আর বিভিন্ন ধরনের পুলের প্রকারভেদ আছে, টাওয়ারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তো এই আর কি। তাহলে দেখো এইখানে আসলে অধ্যায় 3 থেকে হচ্ছে কি এইখান থেকে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত আসবে, ঠিক আছে, শুধুমাত্র কি আসবে অতি সংক্ষিপ্ত, এখান থেকে রচনামূলক কোনো কিছু আসবে না, শুধুমাত্র অতি সংক্ষিপ্ত আসবে। সংক্ষিপ্ত আসার সম্ভাবনাও কম। যদি আসে সংক্ষিপ্ত তাহলে যে 7 নম্বর সংক্ষিপ্তটা পড়বা, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 93, 7 নম্বর সংক্ষিপ্তটা পড়বা। এরপর দেখো যে এখানে যদি সংক্ষিপ্তর কথা বলি, অতি সংক্ষিপ্তর কথা, এই যে কাঠের পুল কত প্রকার, যে জাম্পার কি, লাইনের সাপোর্ট, এই ক্রস আর্ম কি, এটা তোমার হচ্ছে এই গত বছর যেটা আসছিল এখান থেকে আসছিল যে কি তোমার এই কাঠের পুলের যে প্রকারভেদটা এটা আসছিল আর কি, যে কাঠের পুল কত প্রকার এটা আসছিল। আর একটা প্রশ্ন মনে হয় আসছিল এখান থেকে, এই যে এইচ টাইপ পুল কোথায় ব্যবহার করে, এটা মেবি আসছিল এই লাস্ট তোমাদের আগের সেমিস্টারের পরীক্ষা আর কি। তো তাহলে এই অধ্যায় নম্বর 3 থেকে তোমার হচ্ছে কি কোনো প্রকার সংক্ষিপ্ত আসার সম্ভাবনা কম, যদি আসে তাহলে এই যেটা, যদি আসে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 7 নম্বর শুধুমাত্র একটা সংক্ষিপ্ত পড়বা, ঠিক আছে, কিচ্ছু আসবে না এর বাইরে। আর অতি সংক্ষিপ্ত যে কয়টা দাগাই দিছি এই কয়টা, ঠিক আছে। আর এখানে যে আরসিসি এবং পিসিসির একটু পুনরুক্তি, আরসিসি মানে কি রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, আর পিসিসি মানে কি প্রেস্টেড সিমেন্ট কংক্রিট, ঠিক আছে। এই যে 9 নম্বর, তাহলে এই কয়টাই তোমার হচ্ছে আসবে। তাহলে এই অধ্যায় থেকে আর কোনো কিছু নাই। তাহলে 4 নম্বর অধ্যায় একবারে সহজ একটা অধ্যায়। দেখো 4 নম্বর অধ্যায় আসলে কি আছে, 4 নম্বর অধ্যায় থেকে থিওরি টাইপের প্রশ্ন, হ্যাঁ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পূর্ণরূপ, এখান থেকে পূর্ণরূপ আসবে। এই যে তোমার এ ট্রিপল সি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কম্পোজিট কোর। এরপর হচ্ছে কি ট্রিপল এসি মানে কি বোঝাচ্ছে, অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। এরপর হচ্ছে কি এএসি মানে কি অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। এরপর হচ্ছে কি এসিএআর মানে কি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালুমিনিয়াম রিইনফোর্স।
এরপর হচ্ছে কি এসিএসআর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর উইথ স্টিল রিইনফোর্সড। ঠিক আছে, তাহলে এই যে পুনরূপ গুলো আছে এসিএসআর, এসিএআর, তারপর হচ্ছে কি এএসি, এরপর হচ্ছে কি ট্রিপল এসি, এরপর হচ্ছে কি এ ট্রিপল সি। এই পুনরূপ গুলা থেকে দুইটা পুনরূপ থাকবে, মিনিমাম দুইটা পুনরূপ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্নেই, অতি সংক্ষিপ্ত প্রশ্নে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক নম্বর যে অতি সংক্ষিপ্ত যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই, এখান থেকে একটা পুনরূপ আসবেই। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি পুনরূপ দিয়ে দেয় তার মানে আর অন্য কোনো অতি সংক্ষিপ্ত আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, জাস্ট একটু টেকনিক আকারে পড়তে হবে। আমি যে আমার এই ভিডিওটা তুমি যদি একবার ফুললি দেখো তাহলে তোমার হচ্ছে সাজেশন আশা করি যে তুমি ইনশাল্লাহ 80% মার্ক অনায়াসে আনসার করতে পারবা। তাহলে কি বললাম, এই অধ্যায় থেকে যদি একটা পুনরূপ দিয়ে দেয় তার মানে কি বাকিগুলো আসার সম্ভাবনা খুব কম, তার মানে কি পুনরূপ গুলা ভালোভাবে জানতে হবে। এরপর দেখো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হচ্ছে এই অধ্যায় থেকে এক নম্বর সংক্ষিপ্তটা পড়বা। এক নম্বর সংক্ষিপ্তটা কি, উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন অর্থাৎ উচ্চ ভোল্টেজ পরিবহনে এসিএসআর পরিবাহী কেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মানে এসিএস এর বৈশিষ্ট্যগুলো লেখবা আর কি। এসিএসআর এর যে বৈশিষ্ট্য, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সের কি বৈশিষ্ট্য এবং এটা কেন বেশি ব্যবহৃত হয় এই বৈশিষ্ট্যগুলোর কারণে। এই বৈশিষ্ট্যগুলো 4-5টা বৈশিষ্ট্য পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। ঠিক আছে, এই অধ্যায় থেকে এক নম্বর সংক্ষিপ্তটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায় থেকে একবার শর্টকাট সাজেশন দিলাম যে পুনরূপ গুলো আর এই যে পার্থক্যটা পড়বা। এরপর দেখো 5 নম্বর দা লাইন ইনসুলেটর। ঠিক আছে, এই অধ্যায় থেকে আসলে চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন আসে লাইন ইনসুলেটর থিওরি টাইপের। তাহলে দেখো এই অধ্যায় থেকে আসলে কি পড়বা, ইনসুলেটরের প্রকারভেদ। আচ্ছা, আমরা একটু বইয়ে 5 নম্বরের দিকে অনুশীলনীর দিকে একটু লক্ষ্য করি। এই যে শেকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়, প্রথমত হচ্ছে তুমি একটু এই যে এখানে চকটা আছে, এখানে চকটা একটু দেখতে পারো, এটা এই চকটা দেখলে তুমি একটু আইডিয়া পাবা কোনটা কত ভোল্টেজে ব্যবহৃত হয়। সেকল ইনসুলেটর ভোল্টেজ রেঞ্জ কত, যেমন 1000 ভোল্টেজের নিচে। পিন ইনসুলেটর হচ্ছে কি 11 কেভি, এর হচ্ছে কি পিন ইনসুলেটর হচ্ছে কি 33 কেভি। পিন ইনসুলেটর 11 থেকে 33 কেভির ভিতরে ব্যবহৃত হয়। ডিস্ক ইনসুলেটর হচ্ছে কি 11 কেভি। ডিস্ক ইনসুলেটর হচ্ছে ক্লোব স্টেপ যেটা হচ্ছে কি 11 কেভি। পোস্ট ইনসুলেটর 33 কেভি। আর গাই ইনসুলেটর হচ্ছে কি কোন কার্যকরী ভোল্টেজ না, জাস্ট টানা তারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই যে ইনসুলেটরের যে একটা ভোল্টেজের রেটিংটা আছে এবং কয়টা ইনসুলেটরের নাম এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 5 নম্বর অধ্যায় থেকে তোমার হচ্ছে কি এইখান থেকে আসলে তুমি কি পড়বা, এখান থেকে ইনসুলেটরের দেখো এখান থেকে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইনসুলেটর প্রকারভেদ এটা তুমি জানবা, এটা তোমার ভোল্টেজ রেঞ্জ সহ জানবো, মানে সেগুলো ইনসুলেটর হচ্ছে কি কত ভোল্টেজের মধ্যে ব্যবহার করা হয়, পিন ইনসুলেটর কত ভোল্টেজের মধ্যে ব্যবহার করা হয়, এই রেঞ্জটা সহ তুমি জানলে তুমি মোটামুটি ইনসুলেটরের প্রকারভেদটা লিখতে পারো, ভোল্টেজের রেঞ্জটাও জানতে পারবা। ঠিক আছে, এই প্রশ্নটা তুমি ভালোভাবে পড়লে তুমি অতি সংক্ষিপ্ত কভার হবে, সেই সাথে এই প্রশ্নটাও করা হইলো আর কি। এরপর ইনসুলেটরের উপাদান, ইনসুলেটর কি আর ইনসুলেটর কি কি উপাদান থাকে। ইনসুলেটর উপাদান হচ্ছে কি মেইনলি হচ্ছে কি যে 3 টাইপের আর কি, চিনামাটি, গ্লাস, এবার হচ্ছে কি পাইরেক্স বা স্টিয়ারটাইট। এই যে 4টা উপাদান এর মুখস্থ রাখতে হবে। এরপরে যে যেটা যায় 4 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বললাম যে ইনসুলেটরের প্রকারভেদটা তুমি যদি পড়ো এই প্রশ্নটা, তাহলে তোমার হচ্ছে কি যে ইনসুলেটর মানে এই প্রকারভেদটা তুমি যে রেঞ্জ সহ তুমি জানলা আর কি। যে পিন ইনসুলেটর হচ্ছে কি 33 কেভি পর্যন্ত ইউজ করা হয়, সাসপেনশন হচ্ছে কি 33 কেভির উপরে, সেগুলো ইনসুলেটর কি এলটি মানে লো টেনশন লাইনের ক্ষেত্রে ইউজ করা হয় 400/230 ভোল্ট, স্টেন ইনসুলেটর 11 কেভি রুট দে, পুস্ট ইনসুলেটর হচ্ছে কি পুস্ট ইনসুলেটর লাইনের সাবস্টেশনে এসটি বার মানে হাই টেনশন বাস বাড়ে, আর স্টে বা গায়ে হচ্ছে কি টানা টানা তারের জন্য মানে টানা তারের জন্য ইউজ করা হয়। তাহলে দেখো এইখানে আবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন একটু দেখতে হবে, ইনসুলেটর আসলে কিসের জন্য অকেজো হয় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অকেজো বা নষ্ট হওয়ার কারণ কি কি, ইনসুলেটর ফাটল দেখা দিলে, ছিদ্রযুক্ত থাকলে, ফ্লাশ ওভার ভোল্টেজ সংঘটিত হলে, কি যান্ত্রিক পীড়ন বেশি হলে, শর্ট সার্কিট হলে, এই 4-5টা কারণ জানতে হবে। তাহলে এইখান থেকে যেগুলো দিলাম এগুলাই। ঠিক আছে, তাহলে এইখান থেকে মেইনলি সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর এইখান থেকে আসলে তোমার হচ্ছে যে সেফটি ফ্যাক্টর, এটা আমরা পরের অধ্যায়ে আবার পড়বো, পরের অধ্যায়ে আছে আর কি। সেফটি ফ্যাক্টর কাকে বলে, সেফটি ফ্যাক্টর হচ্ছে কি ফ্লাশ ওভার ভোল্টেজ ডিভাইডেড বাই কার্যকরী ভোল্টেজ অথবা ফাংচার ভোল্টেজ ডিভাইডেড কি ফ্লাশ ওভার ভোল্টেজ। তাহলে সেফটি ফ্যাক্টরে এই সংখ্যাটা জানতে হবে। তাহলে 5 নম্বর অধ্যায় শেষ। এরপর দেখো 6 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6 নম্বর অধ্যায় কি মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমার হচ্ছে সেম প্রথম অধ্যায়ের মতো মিনিমাম 10 থেকে 12 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবে, সমসেগ অথবা কি অসমসেগ, ইকুয়াল অথবা আনইকুয়াল সেগের একটা ম্যাথ থাকবে, সেই সাথে কি প্রমাণটা থাকতে পারে। প্রমাণ কোনটা, সমসেগের যে প্রমাণটা আছে এস ইকুয়াল টু ডাবল এল স্কয়ার ডিভাইডেড বাই 80, এই প্রমাণটা থাকবে এই অধ্যায় থেকে। এটা প্রায় 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সংক্ষিপ্ততে তুমি 3 মার্কের পাবা। রচনামূলক আসলে তো ভাগ্য ভালো, তবে কি সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রমাণটা এই প্রমাণটা হচ্ছে তোমার এস ইকুয়াল টু ডাবল এল স্কয়ার ডিভাইডেড বাই 80, এটা আমরা ক্লাসে কয়েকবার করানো হয়েছে। তো এই প্রমাণটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আনইকুয়াল সেগের এটাও করানো হয়েছে, তবে আনইকুয়াল সেগ এটা লাগবে না। তোমার এই প্রমাণটা শুধু করো 6.4 ইউনিট চেয়ে, এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট।
আনইকুয়াল সেগও করানো হয়েছে, তো আনইকুয়াল সেগের হচ্ছে প্রমাণ লাগবে না। তার হচ্ছে এখান থেকে ম্যাথ আসবে, এখান থেকে একটা ম্যাথ আসবে ইকুয়াল অথবা আনইকুয়াল, ঠিক আছে। আনইকুয়াল গুলো হচ্ছে কি বেশি ইজি, আর ইকুয়াল গুলো একটু ঝামেলা আছে। তো এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসবে, এই অধ্যায় থেকে ম্যাথ আসবে। যারা ম্যাথ এই সেক যারা স্কিপ করতে চাও তারা অবশ্যই যে প্রমাণটা ভালোভাবে করবা এবং এই অধ্যায় থিওরি গুলো ভালো করে পড়বা। তাহলে এই অধ্যায় থেকে মিনিমাম 5-6 মার্ক হচ্ছে তুমি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তের মধ্যে ক্যারি করতে পারবা। সেক কাকে বলে, সেকের সূত্রটা, ভার্টিক্যাল সেক কি, তারপর হচ্ছে কি সেকের প্রমাণটা। তো এরপর হচ্ছে কি সেকের কি কি বিষয়ের উপর প্রভাব বিস্তার করে এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমি কি কি বললাম, যে সেক কাকে বলে, এরপর হচ্ছে কি তোমার দেখো এই যে সেকের যে সূত্র এটা লাগবে, এরপর সেফটি ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে কি যে স্প্যান কি এটা একটু জানতে হবে। তারপর হচ্ছে সেফটি ফ্যাক্টর, তুমি যে সূত্রটা জানো তাহলে তুমি কি সেফটি ফ্যাক্টর কাকে বলে এটাও তুমি জানতে পারতেছো। এরপর হচ্ছে কি ব্রেকিং টেনশন কি, ওয়ার্কিং টেনশন কি, এটাও তুমি জানতে পারতেছো। তাহলে এই কয়টা, ঠিক আছে। এরপর সেগে তোমার হচ্ছে কি 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 ফ্যাক্টর উপর নির্ভর করে, তাহলে কি এস সমান সমান আমি জানি কি ডব্লিউ এল স্কয়ার ডিভাইডেড বাই 80। তাহলে এখানে কি, এখানে তিনটা প্যারামিটার আছে, কি ওয়াইট আছে, লেন্থ আছে, মানে স্প্যান আছে, এরপর কি টেনশন আছে। তাহলে এই তিনটে তুমি জানতেছো। এরপরে কি তাপমাত্রা আছে, টান আছে। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে যে সে কি কি বিষয়ের উপর নির্ভর করে তুমি যে সূত্রটা লিখে জাস্ট কয়েকটা বিষয় লিখে দিলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সংক্ষিপ্ত তার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে দেখো রচনামূলক যেটা আছে এস ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার 80, ঠিক আছে। এটা তোমার ভাগ্য ভালো থাকলে তুমি রচনামূলকে পাইতে পারো অথবা সংক্ষিপ্ততে আসবি। তাহলে কি বললাম, যে যারা হচ্ছে ম্যাথ না পারবা, আমি যে বিষয়গুলো বললাম অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই বিষয়গুলো ভালোভাবে ফোকাস দিবা। আচ্ছা, 7 নম্বর অধ্যায় দেখো, এটা একবারে শর্টকাট। এখানে কি বলছে, ট্রান্সমিশন লাইনের জরিপ। আচ্ছা, এটা মেইনলি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা অধ্যায় আর কি। হ্যাঁ, এখানে আসলে কি কি লাগে ট্রান্সমিশন লাইনে জরিপ করতে গেলে, বা এই ইনস্ট্রুমেন্টের যে তালিকা, এই বিষয়গুলো আর কি। এইখান থেকে আসলে আহামরি খুব বেশি প্রশ্ন আসবে না, ঠিক আছে। এই অধ্যায় থেকে রচনামূলক সংক্ষিপ্ত কোনো প্রশ্ন আসার সম্ভাবনা একবারই কম। রচনামূলক কোনো প্রশ্ন আসবে না, সংক্ষিপ্ত কোনো প্রশ্ন আসার সম্ভাবনা একবারই কম। তারপরে যে টিউডিলাইট, টিউডিলাইট হচ্ছে কি আমাদের মেইনলি গুলো ইলেকট্রিক্যালের কাজ না, ঠিক আছে, সিভিলের কাজ। যে টিউডিলাইটের ব্যবহার, এই থিওরিলাইট দিয়ে হচ্ছে কি কি কাজ করে আর কি। সেক মেইনলি হচ্ছে কি কোন মানে মেজারমেন্ট করে আর কি, কোন নির্ণয়ের ক্ষেত্রে, সেক নির্ণয়ের ক্ষেত্রে, উল্লম্ব কোণ মাপার জন্য, লেভেলিং এর কাজের জন্য, হ্যাঁ, দূরের বস্তু দেখার জন্য। এটা হচ্ছে সিভিলের একটা ডিভাইস আর কি। থিওরিলাইটের ব্যবহারটা তুমি একটু জাস্ট করে নিলা। আর এইখানে হচ্ছে এই যে তোমার এই যে চেইন কত প্রকার, হ্যাঁ, এটা একটু দেখবো আর কি। চেইন কত প্রকার অতি সংক্ষিপ্ত, গ্যান্টার্স চেইন, ইঞ্জিনিয়ার্স চেইন, মিটার চেইন। তাহলে এই গ্যান্টার্স চেইনের মানে এটা সংজ্ঞা আছে, বা এর দৈর্ঘ্য কত এটা জেনে দেখবো। ইঞ্জিনিয়ার্স চেইনের যে দৈর্ঘ্য কত, মিটার চেইনের দৈর্ঘ্য কত, ঠিক আছে। এই তাহলে দেখো এই অধ্যায় থেকে কি বললাম, এই অধ্যায় থেকে তোমার হচ্ছে আর হচ্ছে যে ট্রান্সমিশন লাইনটা জরিপ করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এটা। তাইলে তুমি হচ্ছে অতি সংক্ষিপ্ত এক, তারপর হচ্ছে কি দেখো অতি সংক্ষিপ্ত এক পড়ার পরে সংক্ষিপ্ত এক পড়বা, এবং হচ্ছে সংক্ষিপ্ত তোমার হচ্ছে কি যে সংক্ষিপ্ত দুই, এটা 2 নম্বর 3 নম্বর হবে, 2 নম্বর লেখছে হচ্ছে টিউটোরিয়ালের ব্যবহার, এটা এটা পড়বা। আর এই অধ্যায় থেকে কোনো রচনামূলক মানে আসার সময় এই অধ্যায় থেকে জাস্ট 1 থেকে মানে 2 মার্ক, জাস্ট একটা অতি সংক্ষিপ্ত আসতে পারে অথবা তার সংক্ষিপ্ত আসতে পারে, ঠিক আছে। 2 অথবা 3 মার্ক থাকবে এই অধ্যায় থেকে। আচ্ছা, অধ্যায় নাম্বার 8, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে ম্যাথ থাকবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে ম্যাথ বা প্রমাণ অবশ্যই থাকবে। এটা হচ্ছে কি বলছে, সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। সাসপেনশন ইনসুলেটর আসলে কোথায় ইউজ করে, মানে হাই ভোল্টেজ ইউজ করে, মানে ট্রান্সমিশন লাইন ইউজ করে। তো ট্রান্সমিশন লাইনে ইউজ করতে গেলে এখানে হচ্ছে কি তোমার এই যে সাসপেনশন টাইপের যে ইনসুলেটর, এই ইনসুলেটর হচ্ছে তোমার এই প্রমাণ আছে কয়েকটা, হ্যাঁ। এই ইনসুলেটরের যে দক্ষতা নির্ণয় করার জন্য, এর হচ্ছে কি এই স্ট্রিং এর ভোল্টেজ নির্ণয় করার জন্য যে মেথ গুলো আছে, এই মেথ গুলো একবারে সহজ, একবারে সহজ। জাস্ট তিনটে সূত্র জানতে হয়। বি টু ইকুয়াল টু 1 + কে ইন্টু ভি ওয়ান, আর ভি থ্রি ইকুয়াল হচ্ছে কি 1 + টি কে + কে স্কোয়ার। জাস্ট এই সূত্রগুলো জাস্ট তুমি যদি দেখলে জানতে থাকতে, বি4 সমান কি জানি, বি ওয়ান ইন্টু কি 1 + 6 কে + 5 কে স্কোয়ার + কে কিউব। এই যে 3-4টে সূত্র, এই 3-4টে সূত্র তুমি যদি জানো তাহলে এই ম্যাথটা পারবা, একবারে সহজ ম্যাথ, জাস্ট একটা ট্রাই করলে তুমি পারবা। তাহলে এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসবে, ম্যাথ আসার সম্ভাবনা। অথবা অথবা যেটা আসতে পারে, আমরা যে প্রমাণটা করছিলাম এখানে একটা প্রমাণ আছে এই অধ্যায়ে, ঠিক আছে। তোমার হচ্ছে এই যে বি টু ইকুয়াল টু হচ্ছে কি বি থ্রি ইকুয়াল টু হচ্ছে কি বি ওয়ান ইন্টু 1 + কে স্কোয়ার, যে বি টু ইকুয়াল টু বি ওয়ান ইন্টু 1 + কে, এই যে প্রমাণটা, এই প্রমাণটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই টাইপের একটা প্রমাণ, এই যে এইটা রচনামূলক এক, এই রচনামূলক একটা তুমি জাস্ট দেখে নিলা। আর এই অধ্যায়টা কি বলতেছি, তাহলে যদি ম্যাথ আসে তাহলে প্রমাণ আসবে না, আর যদি প্রমাণ আসে তাহলে ম্যাথ আসবে না, ঠিক আছে। তাহলে এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এদের অতি সংক্ষিপ্ত এক পড়বা, তারপর হচ্ছে দেখো 4 নাম্বারটা পড়বা, 6 নাম্বারটা পড়লা। এরপর হচ্ছে তোমার এখানে স্ট্রিং বলে একটা সূত্র আছে, যে স্ট্রিং এফিসিয়েন্সি যে সূত্রটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে মেথেও লাগবে এই সূত্রটা, তুমি এটা একবার মুখস্থ করবে, এটা 100% আসবে, ঠিক আছে। এবার যে স্ট্রিং এফিসিয়েন্সি উন্নয়ন করার উপায়, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 1-2
আর হচ্ছে রচনামূলক এক, আর হচ্ছে কি রচনামূলক এক, এটা করতে হবে। তাহলে তুমি 1 2 পড়লা, রচনামূলক 1 পড়লা, আর হচ্ছে অতি সংক্ষিপ্ত 2 একটা দেখলা। এখন তুমি যদি ম্যাথ না পারো তাহলে এই যে রচনামূলক এই যে এই প্রমাণটা অবশ্যই করতে হবে। আর ম্যাথ যদি তুমি প্রমাণটা পারো তাহলে ম্যাথ পারো, ঠিক আছে? এটা সেগের মতো কঠিন না, সেগটা একটু অনেকের কঠিন লাগে, বাট এই অধ্যায়টা একবারে সহজ। এবার 9 নম্বর অধ্যায়, এই অধ্যায়ে কোনো ম্যাথ ট্যাথ কোনো কিছু নেই। করোনা সংগঠন, তো এই এখানে করোনা কি, করোনা কাকে বলে, করোনার প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। করোনা কি, করোনা কেন সৃষ্টি হয় এটা, এরপর হচ্ছে কি যে করোনাকে প্রভাবান্বিত করে যে বিশ ফ্যাক্টর সমূহ, এটা করবা। আর হচ্ছে করোনা কমানোর উপায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেটা করোনা কাকে বলে, করোনা কেন সংঘটিত হয়, ঠিক আছে? এই বিষয় এই টাইপের একটা সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন করবো। তাহলে এই অধ্যায় থেকে কোনো রচনামূলক কোনো কিছু আসবে না। আর করোনার এগুলা ম্যাথ আসলে আসে না, ঠিক আছে? চাকরি পরীক্ষাতেও আসে না, আর একাডেমিকেও আসে না খুব বেশি, মানে একবার লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায়তে কোনো ম্যাথ করতে হবে না। নর্মালি আমরা চাকরি পরীক্ষাতেও দেখছি যে পাই না আর কি। তো এই অধ্যায় থেকে করোনা কাকে বলে, করোনা কি কারণে সৃষ্টি হয়, করোনার কি অসুবিধা, করোনা কি সুবিধা, এই বিষয়গুলো জানতে হবে। আর হচ্ছে যে সংক্ষিপ্ত 1 2, এটা করোনা ফ্যাক্টর কি, আর হচ্ছে কি করোনা করোনা কমা ইফেক্ট কমানোর উপায়। তাহলে এই অধ্যায় শেষ। এরপর 10 নম্বর অধ্যায়, এটাও থিওরি টাইপের। এইখান থেকে আসলে কি আছে দেখো, এটা হচ্ছে তোমার সেই যে কেবল, বিভিন্ন ধরনের কেবলের যে প্রকারভেদ, এই বিন্যাস, এই বিষয় নিয়ে আর কি। কি বলছে, ওভারহেড লাইনের পোল টাওয়ার স্থাপনের পদ্ধতি, ঠিক আছে? তাহলে দেখো এই অধ্যায় থেকে আসলে রচনামূলক জিন্দিগিতেও আসবে না, এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন, রচনামূলক কোনো প্রশ্ন আসবে না। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা কম। তবে এই যে যেটা আসছিল গতবার, আমি যেটা মানে খুঁজতেছিলাম, এই প্রশ্নটা আসছে লাস্ট পরীক্ষায় তোমাদের, হ্যাঁ? এর আগে যারা টিডি পরীক্ষা দিছে পরিপূরক বা এতে, তো এই প্রশ্নটা আসছে যে কাঠের পোল কত প্রকার, এটাই বা এটা বেস্ট দেখে নাও। এরপরে হচ্ছে তোমার দেখো পরিবহন লাইনে আর্থিং এর সুবিধা কি, এটা জাস্ট একটু একটু বই পড়ে নিও। যে স্টে কেন আসলে, স্টেটা আসলে কেন ইউজ করা হয়, ঠিক আছে? এই যে স্টের চিত্রটা, এই অধ্যায় থেকে তুমি যদি পড়তেছো জাস্ট এই চিত্রটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। মানে একটা স্টে বলতে যে এখানে স্টে তারটা আসলে কি, মূলত এটা হচ্ছে জাস্ট কুটি থেকে বা পোলের হচ্ছে কি টান দেওয়ার জন্য, এক্সট্রা টান টান দেওয়ার জন্য দুই পাশে দুইটা বা এক পাশে একটা কি করা হয়, তার দিয়ে কি করা হয়, তোমার হচ্ছে মাটির সাথে টানা দেওয়া হয়। তো এই চিত্রটা আর কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে তো বললাম, এই অধ্যায় থেকে আর তেমন কোনো কিছু নাই, ঠিক আছে? এরপরে 11 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 11 নম্বর অধ্যায় কি মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমার হচ্ছে কি ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, এইখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এই অধ্যায় 11 এবং 15, হ্যাঁ? 11 এবং 15 সেম, 11 এবং 15 কি সেম। তুমি 11 নম্বরটা যদি একটু বুঝো তাহলে 15 নম্বর ম্যাথটা পারবা। 15 নম্বর থেকে একটা রচনামূলক আসবে, 15 নম্বর থেকে একটা রচনামূলক আসবে। সো 11 নম্বর থেকে জাস্ট তুমি একটু বেসিকটা পড়ে নিলা। পরিবেশ, এটা কি বলছে, লাইন পরিবেশ শুধুমাত্র রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছে। তো রেজিস্ট্যান্স কি কি, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্সের একক কি, রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর প্রভাবিত হয়, নির্ভর করে, এই বিষয়গুলো জানতে হবে। আর এইখানে হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাগে, এই যে প্রমাণটা জাস্ট দিয়েছে, তুমি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এটা এখানে জাস্ট আবার রিপিট করছে কি। তো এইটা তোমার হচ্ছে এই সূত্রটা লাগবে। আর হচ্ছে তুমি কি পাওয়ারের যে সূত্রটা, পাওয়ার সমান কি জানি 3 bpi p cos θ অথবা কি √3 vi l cos θ, এই সূত্রটা ইউজ করে এখানে ম্যাথ গুলো একটু দেখলাম। তাহলে এই অধ্যায় থেকে তেমন কিছু নাই, এই অধ্যায় থেকে তেমন কিছু নাই। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা অধ্যায় থেকে, যে সংক্ষিপ্ত 4, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরবর্তীতে টিডি 2 এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সামনের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসে সব সময় আসে। লাইন কনস্ট্যান্ট কি, লাইন কনস্ট্যান্ট মানে এগুলো, লাইন কনস্ট্যান্ট মানে কি এগুলো, বাংলা যেটা বলে কি লাইন ধ্রুবক অথবা লাইনের প্যারামিটার। তিন ভাবে বলতে পারে, যে লাইনের প্যারামিটার গুলোর নাম লিখো, অথবা বলতে পারে কি লাইনের ধ্রুবক গুলোর নাম লিখো, ঠিক আছে? অথবা লাইন কনস্ট্যান্টের নামগুলো লিখো। তো এই তাহলে এই লাইন কনস্ট্যান্ট হচ্ছে 3 প্রকার, একটা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। রেজিস্ট্যান্সের জন্য রেজিস্টিভ ড্রপ, আর ইন্ডাকট্যান্সের জন্য হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ড্রপ, আর হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের জন্য হচ্ছে কি ক্যাপাসিটিভ যে এই রিঅ্যাকট্যান্সের জন্য যে ড্রপ, ঠিক আছে? এই তিনটে জাস্ট তোমার জানা থাকলে হইলো। আর এই যেটা সূত্র দুটি জানা থাকলে তুমি পারবা। 12 নম্বর দেখো স্কিন ইফেক্ট কি, স্কিন ইফেক্টের কারণ কি, এটা আমরা অফলাইন কাছে বুঝাইছি আসলে স্কিন ইফেক্টটা কি কেন হয়। তো এই যে স্কিন ইফেক্ট হচ্ছে কি, দেখো স্কিন ইফেক্ট কি কি বিষয় নির্ভর করে এবং কি স্কিন ইফেক্ট হ্রাস করার উপায়, এটা তোমার জানতে হবে। স্কিন ইফেক্ট কি এটা তুমি জানলা, স্কিন ইফেক্ট কি এখানে দেখো। আর হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট কি, এই দুটো সংজ্ঞা একটু বলে নিবা। প্রক্সিমিটি ইফেক্ট কাকে বলে, স্কিন ইফেক্ট কাকে বলে। এই যে স্কিন ইফেক্ট কমানোর উপায়, এটা হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই গেল, তাহলে এই অধ্যায় থেকে রচনামূলক, আর রচনামূলক কোনো কিছু আসবে না। এবার 13 নম্বর অধ্যায় দেখো, 13 নম্বর অধ্যায় কি, পরিবহনে ইন্ডাকটেন্সের প্রভাব। এই অধ্যায় থেকে তোমরা যে প্রমাণগুলো দেখতেছো এগুলো আসলে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আসে না, ঠিক আছে? বিএসসি ইঞ্জিনিয়ারিং এগুলা। সো তোমাদের হচ্ছে এখানে শুধুমাত্র ম্যাথ গুলো করলে হবে। যে আমি এখানে হাইলাইটস করে রাখছি, তুমি যদি জাস্ট এই সূত্রগুলো তুমি যদি জানো তাহলে তুমি ম্যাথ গুলো করতে পারবা, ঠিক আছে? ইন্ডাকটেন্স তোমার হচ্ছে কি দেখো, যে সিঙ্গেল ফেজ ইন্ডাকটেন্স যে কি
ইন্ডাকটেন্সের যে সূত্রটা, এই যে সূত্রটা জানা থাকলে হলো থ্রি ফেজের ক্ষেত্রে সূত্রটা, এবার কি থ্রি ফেজ সিঙ্গেল সার্কিট এই সূত্রটা, জাস্ট এই 2 থেকে 3টা সূত্র জানা থাকলে তুমি ম্যাথ গুলো পারবা। আর এই অধ্যায় থেকে আসলে থিওরি টাইপের প্রশ্ন কি আসতে পারে, যে ট্রান্সপোজিশন কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরিবাহী লাইন ট্রান্সপোজিশন কি, কেন করা হয় আর কিভাবে করা হয়, ঠিক আছে। এটা কি, কেন করা হয়, কিভাবে করা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্রান্সপোজিশন মানে হচ্ছে কি ফেজের জাস্ট কি পরিবর্তন করে দেয়, মানে কি লাইনের ইন্ডাকটেন্স রিঅ্যাকটেন্স ক্যাপাসিট্যান্সের জন্য কি প্যারামিটার গুলোর জন্য, কনস্ট্যান্ট গুলোর জন্য কি হয়, মানে খুব বেশি প্রভাবিত না করতে পারে, সেটার জন্য কি করা হয়, এর কিছু দূর দূর পরে মানে 5 কিলোমিটার 10 কিলোমিটার বা 100 বা 20 কিলোমিটার পর পর কি করা হয়, এর ফেজের স্থানটা জাস্ট পরিবর্তন করে দেয়। এটা কি বলে ট্রান্সপোজিশন। তো এই ট্রান্সপোজিশনের সংখ্যাটা পড়লাম, আর এই চিত্রটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় থেকে ম্যাথ দা বললাম যে জাস্ট 2-3টা সূত্র আছে, সূত্রগুলো দিয়ে তুমি জাস্ট 2-1টা ম্যাথ করলা, ঠিক আছে। এইখান থেকে জাস্ট প্রথমে 1-2-3টা ম্যাথ করলে তুমি এইখানে ম্যাথ গুলো আসলে তোমার আসতে পারে সংক্ষিপ্ততে, ঠিক আছে। এগুলো রচনামূলকে জীবন আসবে না, এগুলো জাস্ট তোমার সংক্ষিপ্ততে আসবে। এরপরে দেখো তোমার এইখানে আসলে কি আসতে পারে, তাহলে 13 নম্বর অধ্যায়তে বললাম। এরপরে তোমার হচ্ছে 14 নম্বর অধ্যায় ক্যাপাসিট্যান্সের ইফেক্ট, ঠিক আছে। তো এটার 11, 12, 13, 14 এখানে আসলে কি প্রথম রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছে, পরে ইন্ডাকট্যান্স নিয়ে, পরে ক্যাপাসিট্যান্স। তাহলে এই যে ক্যাপাসিট্যান্স তোমার এখানে প্রমাণ লাগবে না, তুমি হচ্ছে শুধু এই ক্যাপাসিট্যান্সের যে সূত্রটা ইউজ করে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ জাস্ট দুইটা সূত্র ইউজ করে তুমি জাস্ট ম্যাথ গুলো করবা। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটা সূত্র, থ্রি ফেজের ক্ষেত্রে একটা সূত্র, ঠিক আছে। জাস্ট এইখান থেকে দুইটা ম্যাথ করবা, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে। তোমাদের প্রমাণ লাগবে না। এই যে ফেরান্টি ইফেক্ট কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ফেরান্টি ইফেক্ট কি, ফেরান্টি ইফেক্টের চিত্র, এটা কিন্তু এই যে 2 দিন আগে আমি 2-1 দিন আগে যে তোমাদের TD2 পরীক্ষা হয়েছে ওইখানেও আসছে, পরিপূরক যারা পরীক্ষা দিচ্ছে আর কি দেখলাম ওদেরও আসছে। সো এই যে এটা ফেরান্টি ইফেক্ট কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার এই সেমিস্টারের জন্য এবং পরের সেমিস্টারের জন্য এটা আছে। ফেরান্টি ইফেক্ট কি, ফেরান্টি ইফেক্ট কি, ফেরান্টি ইফেক্টের ভেক্টর চিত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায় থেকে কি বললাম, 14 নম্বর অধ্যায় থেকে ফেরান্টি ইফেক্ট কি, ফেরান্টি ইফেক্টের চিত্র, ভেক্টর চিত্র, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে জাস্ট তুমি 2-1টা ম্যাথ দেখলে এগুলো সংক্ষিপ্ততে আসতে পারে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের জন্য, জাস্ট দুইটা সূত্র, আলাদা আলাদা সূত্র আছে, সূত্রটা ইউজ করে তুমি ম্যাথ গুলো করলা এই। আর যদি ম্যাথ না করো তাহলে জাস্ট যেগুলো বললাম ফেরান্টি ইফেক্ট কি, ফেরান্টি ইফেক্টের চিত্র, এটা করলাম। আর 15 নম্বর অধ্যায় যেটা বলতাম 11 এবং 15, ঠিক আছে, এগুলো হয়তো সম্পর্কিত আর কি। তো এই যে 15 নম্বর অধ্যায় হচ্ছে কি স্বল্প দৈর্ঘ্য, মানে হচ্ছে তোমার এই মানে স্বল্প, আমরা জানি কি ট্রান্সমিশন লাইন হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কি তোমার স্বল্প দৈর্ঘ্য, এটা হচ্ছে মধ্যম, আর এটা হচ্ছে কি দীর্ঘ। তো এই যে শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম এবং কি লং, তাহলে শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে তোমাদের হচ্ছে এই বইটা হচ্ছে মেইনলি শর্ট ট্রান্সমিশন লাইন পর্যন্ত আছে আর কি। পরবর্তীতে TD2 তে তোমার লং এবং মিডিয়াম নিয়ে আলোচনা। সো তোমার হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন টুঙ্গা, এইখান থেকে আসলে কি আসতে পারে দেখো। এই যে শর্ট, এটা কিন্তু এই যে আমি 2 দিন আগে যে তোমাদের TD2 যে পরীক্ষা তারা রেফার্ড পরীক্ষা দিছে এদেরও আসছে আর কি, যে এই ট্রান্সমিশন লাইনের শ্রেণীবিন্যাস। এখানে যে স্বল্প দৈর্ঘ্য ট্রান্সমিশন লাইনের দেখো রেঞ্জটা কত বলছে, যে লাইনের দৈর্ঘ্য কি 50 কিলোমিটার মধ্যে থাকতে হবে, মানে 0 থেকে 50 কিলোমিটার, এবং হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজ কত 20 kV। তাহলে এটা কি স্বল্প দৈর্ঘ্য বা শর্ট ট্রান্সমিশন লাইন। আর মধ্যম বা মিডিয়াম ট্রান্সমিশন লাইন হচ্ছে কি 20 থেকে 100 কিলোভোল্ট, মানে কি 20,000 ভোল্ট থেকে 1,00,000 ভোল্ট পর্যন্ত। এবং এই রেঞ্জটা যদি থাকে এবং হচ্ছে কি লাইনের দৈর্ঘ্য কি থাকে 50 থেকে 150 কিলোমিটার থাকে, তাহলে এটাকে বলে কি মধ্যম ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। এবার দীর্ঘ ট্রান্সমিশন লাইন, দীর্ঘ মানে কি লং ট্রান্সমিশন লাইন। আর লং ট্রান্সমিশন লাইনের রেঞ্জ হচ্ছে কি 100 ভোল্টেজ, 100 kV, মানে 1,00,000 ভোল্টেজের বেশি হবে। ভোল্টেজের রেঞ্জটা 1,00,000 ভোল্টেজের বেশি হবে, এবং হচ্ছে তোমার লাইনের যে লেন্থ দৈর্ঘ্যটা হবে 150 কিলোমিটার বেশি। তাহলে এইখান থেকে কি পড়বা, স্বল্প দৈর্ঘ্য, মধ্যম, দীর্ঘ, এই 3টে লাইনের ভোল্টেজের রেঞ্জ এবং হচ্ছে কি এর যে স্পেন এর যে দূরত্ব, দৈর্ঘ্যের লেন্থের যে তোমার এটা রেঞ্জটা আছে এটা জানলা। এবং হচ্ছে স্বল্প দৈর্ঘ্য ট্রান্সমিশনের সমীকরণ, এখানে সমীকরণ এগুলো প্রমাণ করানো, মানে প্রমাণ চিত্রগুলো আঁকায় ভেক্টরগুলো আঁকায় বোঝানো হয়েছে তোমাদের ক্লাসে। তো এইখানে আসলে তুমি জাস্ট ম্যাথ করো, এখান থেকে আসলে ভেক্টর এগুলো আসবে না। যদি আসে তাহলে একটু জাস্ট একটু প্র্যাকটিস করে নেবে এটা 15.5। তবে এখান থেকে ম্যাথ আসবে 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কি আসবে, ম্যাথ আসবে। তাহলে এইখান থেকে কিন্তু ম্যাথ আসবে। তো এই অধ্যায়টা ভালোভাবে করতে হবে। এই অধ্যায় থেকে তোমার হচ্ছে কি এই অধ্যায় থেকেও প্রায় মিনিমাম প্রথম অধ্যায়ের মতো তুমি হচ্ছে কি প্রায় 12 থেকে 14 মার্ক কমন আসবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আসবে একটা, এরপর হচ্ছে কি ওদের সংক্ষিপ্ত একটা বা দুইটা আসবে, এবং হচ্ছে একটা রচনামূলক মাস্ট বি আসবে এই অধ্যায় থেকে। তাহলে ওদের সংক্ষিপ্ত 1 পড়লা, 2 পড়লা, 3 পড়লা, 4 পড়লা, 5 পড়লা। এরপর হচ্ছে দেখো যে 6 নাম্বারটাও পড়লা। এরপরে যেটা আসছে 8 নাম্বার, এই কয়টাই, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা 1 নাম্বারটা একটু দেখলা। আর যেটা বলতেছি ম্যাথ আসবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। এই অধ্যায় থেকে ম্যাথ আসবে। তাহলে ওভারঅল কিন্তু সাজেশন শেষ।
তাহলে আমি আবারও বলতেছি, দেখো আমি বলতেছি কি, যে যে বিষয়গুলো আমি দাগাইছি বা বলে দিচ্ছি এই ভিডিওতে, তোমার ভিডিওটা টোটালি দেখবো ভালোভাবে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারো যে কোন কোন বিষয়গুলো বলছি। তোমরা জাস্ট পজ করে ওই বিষয়গুলো জাস্ট নোট করে নিলে আর ওই বিষয়গুলো প্র্যাকটিস করলা। আর কথা হইলো, এই অধ্যায় থেকে তোমরা যারা ম্যাথে যারা দুর্বল, আমি আবার বলতেছি, দেখো 2 নম্বর অধ্যায় কিন্তু ম্যাথ আছে। ম্যাথের কথা যেটা বলতেছি, 2 নম্বর অধ্যায় কি আছে, ক্যালভিনের ম্যাথ আছে, আর হচ্ছে তোমার কি ওই ভোল্টেজ, সরি, মানে তোমার হচ্ছে পারফেক্ট ইমপ্রুভমেন্টের ম্যাথ আছে। 2 ধরনের ম্যাথ। তো যদি পারফেক্ট ইমপ্রুভমেন্টের ম্যাথ আসে তাহলে তো ক্যালভিনের ম্যাথ আসবে না, আর যদি ক্যালভিনের ম্যাথ আসে তাহলে কি পারফেক্ট ইমপ্রুভমেন্টের ম্যাথ আসবে না। তো এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ আছে, তাহলে এই যে ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো, এরপরে কত নম্বর অধ্যায় ম্যাথ আছে, দেখো এরপরে 6 নম্বর অধ্যায় সেক, এই সেকের ম্যাথ এইখান থেকে আসবে, মানে 100% এইখান থেকে একটা ম্যাথ আসবে। তবে যারা ম্যাথ সেক যাদের কঠিন লাগে, তোমরা স্কিপ করলে তোমরা হচ্ছে কি সেকের যে প্রমাণ যেটা বলছি এই প্রমাণগুলো করবা, আর হচ্ছে ওই সেক কি, সেফটি ফ্যাক্টর কি, সেকের সূত্রটা কি, এই বিষয়গুলো তোমার থিওরিগুলো একটু ভালোভাবে পড়ো, তাহলে তুমি 4-5 মাস অনেক অনায়াসে কমন করবে, ঠিক আছে। এরপরে দেখো ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে আসে, এই যে সাসপেনশন ইনসুলেটর, এটাও এই অধ্যায়ে প্রমাণ আছে, হ্যাঁ। এই অধ্যায়ের ম্যাথ একবারে সহজ, তোমরা জাস্ট একবার দেখলে ম্যাথ গুলো পারবা। আশা করি তোমরা এই ম্যাথ গুলো স্কিপ করবে না, ঠিক আছে। এই অধ্যায়ের ম্যাথ গুলো করবা, এই অধ্যায় থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। যদি না আসে তাহলে তোমার এই অধ্যায় থেকে প্রমাণটা আসবে আর কি। আচ্ছা, তারপরে আসলে ম্যাথ আসার মতো আসলে কি আছে দেখো, এখানে লাইন পরিবি রেজিস্ট্যান্স এটা আসতে পারে এখান থেকে। আর এটা এই 11-র সাথে আবার 15 নম্বর অধ্যায়ের সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো 15 নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 15 নম্বর থেকে কি ম্যাথ 100% আসবে, 100% এই অধ্যায় থেকে ম্যাথ আসবে। আর এই যে ক্যাপাসিট্যান্স ইফেক্ট 14 নম্বর, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত ম্যাথ আসবে, ঠিক আছে। এগুলো সংক্ষিপ্ত ম্যাথ আসবে, এই ক্যাপাসিট্যান্স অথবা ইন্ডাকটেন্স, এই দুইটা অধ্যায় 13-14 থেকে কি সংক্ষিপ্ত ম্যাথ আসবে। তাহলে আমি কি ম্যাথের বিষয়গুলো বলে দিলাম। যাদের হচ্ছে ম্যাথে উইকনেস আছে, কমপক্ষে আমি যেগুলো বলতেছি, যেমন এই যে 2 নম্বর, তোমার 6 নম্বর অধ্যায়টা শুধু স্কিপ করতে পারো, মানে ম্যাথের জন্য আর কি। 2 নম্বর অধ্যায় ম্যাথ গুলো একটু দেখবা, সহজ আছে। আর এরপরে হচ্ছে দেখো কি, এরপরে তোমার এই যে 11, 13, 14, 15, 13, 14, 15, 11, 13, 14, 15 এই অধ্যায়ের ম্যাথ গুলো খুবই সহজ। এই অধ্যায়ের ম্যাথ গুলো জাস্ট তুমি নিজে নিজে তুমি যদি just একটু সূত্রগুলো ট্রাই করো, তুমি পারবা, ঠিক আছে। তাহলে ওভারঅল সাজেশন দিয়ে দিলাম। তাহলে এই যে সাজেশন দিছি, আশা করি এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে। সো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা রইলো।